তখন মনে হয়েছিল এ হলো হাসিনার ইতিহাসের শেষ অধ্যায়, মানে হাসিনার উপন্যাস শেষ হয়ে গেল, আওয়ামী লীগ আর কখনো দাঁড়াতে পারবে না, বাংলাদেশ ঢুকে গেছে হাসিনা পরবর্তী। মূলধারার সংবাদ মাধ্যমগুলি, সোশ্যাল মিডিয়া, সর্বত্র একটা গুঞ্জন বা জল্পনা বা খবর এখন খুব প্রবলভাবে দাপিয়ে বেড়াচ্ছে। খবরটি হলো বিতাড়িত প্রধানমন্ত্রী আগামী 6 মাসের মধ্যে, মানে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তো অক্টোবর নভেম্বর মাসের মধ্যে তিনি দেশে ফিরছেন। এই সংবাদে কেউ খুশি, কেউ ভীত, কেউ খুব আনন্দিত, কেউ ভীষণ চিন্তিত। আর এই খুশি, ভয়, আনন্দ, দুশ্চিন্তা একটা কথা বুঝিয়ে দিচ্ছে, শেখ হাসিনার এই দেশে ফেরার খবর স্রেফ জল্পনা নয়, স্রেফ ভিত্তিহীন কোনো গুজব কোনো দিক থেকে বাইরে ছড়িয়ে দেওয়া হয়নি। এমনটা ঘটার যথেষ্ট সম্ভাবনা আছে, অর্থাৎ তার দেশে ফেরার সম্ভাবনা প্রবল। রাজনীতিতে কোনো কিছু হঠাৎ ঘটে না, সব কিছুর মধ্যে একটা প্রক্রিয়া থাকে, যে প্রক্রিয়া সবসময় সাদা চোখে দেখা যায় না। দেখা যায় না মানে যে তার কোনো অস্তিত্ব নয় তা কিন্তু নয়। 2024-এর 4 আগস্ট রাতেও শেখ হাসিনা জানতেন না যে পরদিন 5 আগস্ট তাকে প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নিতে হবে। এটা শুধু তিনি যে ভাবেননি তা নয়, বাংলাদেশের কয়টা মানুষ জানতো সে ঘটনা, যে 5 তারিখ দুপুর শেষ হওয়ার আগেই তাকে চলে আসতে হবে। খুব কম সংখ্যক মানুষ যারা হাসিনার পতন ঘটাবার ষড়যন্ত্রে যুক্ত ছিল, কেবল তারাই জানতো, মানে সেনাবাহিনীর এবং যে দেশি বিদেশি রাষ্ট্রদূতরা, দেশি বিদেশি রাজনীতিবিদরা, তারা জানতেন। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে তাই এই মুহূর্তে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা সবচেয়ে আলোচিত প্রসঙ্গ এবং প্রশ্ন বটে, যে শেখ হাসিনা ফিরছেন, তিনি কি সত্যিই ফিরছেন? একসময় যাকে মনে করা হয়েছিল রাজনৈতিকভাবে শেষ, নির্বাসিত, বিচ্ছিন্ন, আজ তাকে ঘিরে আবার কেন এত আলোচনা? কেন ভারতীয় মিডিয়ায় তার ফিরে আসা নিয়ে ধারাবাহিক বার্তা দেয়া শুরু হয়েছে? আনন্দবাজার, হিন্দু, সমস্ত কাগজে। কেন বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমান 2 দিন আগেও বলেছেন দেশে ফিরলে শেখ হাসিনা পুনর্বিচারের সুযোগ পাবেন, সুবিচার পাবেন? কেন বললেন এ কথাটা? এটা যদি বড় কোনো ইঙ্গিত বলে কেউ মনে না করেন, কারোর যদি সেরকম মনে না হয়, তাহলে বলতেই হয় যে তিনি রাজনীতির ভাষা বোঝেন না। শুধু জাহেদুর রহমান নন, জুলাই আন্দোলনের ছাত্র নেতারা, আর তারা বলছেন পতিত ফ্যাসিস্টকে ফেরাবার একটি ষড়যন্ত্র চলছে। তো হঠাৎ এসব কথা কেন উঠছে? মাহফুজ আলম কেন তার ফেসবুক পোস্টে এরকম কথা লিখলেন? আজকের এই ভাষ্যে, এই প্রতিবেদনে আমরা খুঁজে দেখব শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন কি শুধুই রাজনৈতিক গুজব, নাকি দক্ষিণ এশিয়ার নতুন ক্ষমতার খেলায় এটি বাস্তব এক অন্য রকম অধ্যায়ের সূচনা। 2024 সালের জুলাই আন্দোলনের কথা মনে করুন। রাস্তায় লাখো তরুণ, রাষ্ট্রের বিরুদ্ধে তীব্র জনরোষ, ক্ষমতার ভিত কাঁপছে। আর তারপর বাংলাদেশের দীর্ঘতম সময়ের ক্ষমতাধর নেত্রী শেখ হাসিনার পতন। তখন মনে হয়েছিল এ হলো হাসিনার ইতিহাসের শেষ অধ্যায়, মানে হাসিনার উপন্যাস শেষ হয়ে গেল, আওয়ামী লীগ আর কখনো দাঁড়াতে পারবে না, বাংলাদেশ ঢুকে গেছে হাসিনা পরবর্তী বা পোস্ট হাসিনা যুগে। কিন্তু ইতিহাস খুব কম সময়ই সরল রেখায় চলে। ইতিহাসের চলা নদীর মতো আঁকা বাঁকা পথ ধরে। প্রথমে এলো অন্তর্বর্তী সরকার, 18 মাসের অপশাসন, কুশাসন, মানুষ অতিষ্ঠ, তারপর নির্বাচন, বিএনপির বড় বিজয়,
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার, জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের অনেকেই নির্বাচনে পরাজিত হলেন। যে বিপ্লবী ঐক্য একসময় অপ্রতিরোধ্য মনে হয়েছিল, তা ধীরে ধীরে ভাঙতে শুরু করলো। ভাঙতে ভাঙতে একেবারে চৌচির। কেন? কারণ আন্দোলন আর রাষ্ট্র পরিচালনা এক জিনিস নয়। রাস্তায় স্লোগান দিয়ে ক্ষমতা দখল করা যায়, কিন্তু রাষ্ট্র চালাতে লাগে সংগঠন, প্রশাসন, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে জ্ঞান, আর সবথেকে বড় প্রয়োজন দূরদৃষ্টি আর স্থিতিশীলতার জন্য যে কাজ দরকার হয় সেই কাজ। আর সেখানেই শুরু হয়ে গেল নতুন বাস্তবতা, তাই না? বাংলাদেশের মানুষের একটি বড় অংশ খুব দ্রুত বুঝতে শুরু করলো পুরনো ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ থাকলেও, হাসিনার বিরুদ্ধে ক্ষোভ থাকলেও নতুন ব্যবস্থা অসহ্য। আগে হাসিনার আমলে অবিচার ছিল, কিন্তু এত মাৎসন্যায়, এত অপশাসন, কুশাসন ছিল না। অন্তর্বর্তী সরকারের 18 মাসে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সংখ্যায় ছাড়িয়ে গেল শেখ হাসিনার 15 বছরের রেকর্ড। সংবাদপত্র হয়ে গেল প্রশাসনের ধামাধরা পুতুল। মব জাস্টিসের নামে শুরু হয়ে গেল হত্যার নির্বিচার রাজনীতি, আর সেটাই হয়ে উঠল রাষ্ট্র ব্যবস্থার পরিচয়। আর নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস মব জাস্টিসকে একান্ত নির্লজ্জের মতো বললেন জনরোষের স্বাভাবিক বহিঃপ্রকাশ। চমৎকার। ধরা যাক দু একটা ইঁদুর এবার। আমার কথা নয়, জীবনানন্দ দাশের কবিতার লাইন। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল দ্রব্যমূল্য, অর্থনৈতিক অনিশ্চয়তা, প্রশাসনিক অদক্ষতা, একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়া, বিদেশে রপ্তানি বন্ধ, টাকার অভাবে আমদানি বন্ধ, ক্ষমতার অভ্যন্তরীণ দ্বন্দ্ব, প্রবলতম দুর্নীতি, এবং সবচেয়ে বড় যোগ বড় যেটা, সেটা হলো মৌলবাদীদের দাপাদাপি। দেশকে মধ্যযুগের অন্ধকারে নিয়ে যাওয়ার ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেল বাংলাদেশ জুড়ে। আর তখনই মানুষের স্মৃতিতে এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো। যাকে একসময় বলা হচ্ছিল স্বৈরাচার, তাকেই নিয়ে মানুষ বলতে শুরু করলেন একজন নয়, 1 থেকে 2, 2 থেকে 200, 200 থেকে 2000, 2 লাখ, 2 কোটি। তারা বলতে শুরু করলেন আগে তবুও সিস্টেম চলতো, রাষ্ট্র অন্তত স্থিতিশীল ছিল, আইন শৃঙ্খলা ভালো ছিল, মানুষের হাতে কাজ ছিল, পেটে ভাত ছিল। এটাই রাজনীতির সবচেয়ে জটিল মনস্তত্ত্ব। ক্ষমতাচ্যুত নেতারা কখনো কখনো ক্ষমতায় থাকাকালীন সময়ের চেয়ে পরে বেশি কার্যকর বলে মনে হতে শুরু হয়। জীবিত জুলিয়াস সিজারের চেয়ে মৃত জুলিয়াস সিজার আরো বেশি শক্তিশালী। কিন্তু এখানেই গল্প শেষ নয়। আসল নাটক শুরু হয় আন্তর্জাতিক রাজনীতিতে। ভারতের হস্তক্ষেপে তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হলো 17 বছর পর। নির্বাচনে বিএনপির বিপুল জয় এলো। অনেকেই বলল ভারতের ইঞ্জিনিয়ারিংয়ের দরুন। এ কথাটা আমার কথা নয়, বাংলাদেশের মানুষ, জামাত পর্যন্ত তাই বলেছে, যে ইঞ্জিনিয়ারিংয়ের একটি অংশ ছিল বিএনপির পক্ষে আওয়ামী লীগ সমর্থকদের বড় অংশের ভোট দান। জিতল বিএনপি 2/3 বেশি মেজরিটি নিয়ে। ভারত বন্ধুত্বর হাত বাড়িয়ে দিল সেই তারেক রহমানের আসার আগে থেকে। আন্তরিকভাবে বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক পাকা করতে চেয়েছিল ভারত, কারণ দিল্লি বুঝেছিল নতুন বাস্তবতা মেনে নেয়াই বাস্তববাদী কৌশল। কিন্তু এরপর কি হলো? ঢাকা ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকলো, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক উষ্ণতা বাড়লো, জোর কদমে শুরু হলো পাকিস্তান বাংলাদেশ নতুন মৈত্রী পর্ব। ভারত নির্ভরতা ছেড়ে বাংলাদেশ মাল্টি অ্যালাইনমেন্ট নীতির দিকে যাচ্ছে, এই বার্তা স্পষ্ট।